যদি মনে হয় আমার কথাগুলো সঠিক, যদি মনে হয় যে আপনি আমার সাথে একমত, তাহলে ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেলটা আপনারা খুঁজে পাচ্ছেন কিনা আমি জানি না। আশা করি ফেসবুক থেকে লিঙ্কে গিয়ে আপনারা আমার চ্যানেলটা খুঁজে নেবেন, যেহেতু এটা নতুন চ্যানেল। ইরান ইসরায়েল নিউজের কারণে আমার আগের যে চ্যানেলটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, দোষটা কার দিব? উত্তরার মাইলস্টোনের স্কুল অ্যান্ড কলেজে যে ঘটনা ঘটেছে, এই ঘটনার দায়ভারটা আসলে কার? শুরুয়াতটা কখন হলো? আমাদের ফ্লাইট লেফটেন্যান্ট, একজন মেধাবী ছেলে তৌকির, পাইলট, আপনি যুদ্ধ বিমান প্রশিক্ষণের জন্য গতকালকে যে ঘটনা ঘটেছে, এই ঘটনার দায়ভার আসলে কার? এই ঘটনার দায়ভার হচ্ছে এই রাষ্ট্রের, এই সিস্টেমের। কারণ আমরা যখন কথা বলি, এই সিস্টেমও আমাদেরকে ডিস্টারবেন্স করার চেষ্টা করে যখন কথাগুলো বড় বড় মানুষের জন্য যায়। F-7 যে যুদ্ধ বিমান, আপনি দেখেন F-36 যুদ্ধ বিমান এখন বিশ্বে চলছে, বাংলাদেশে কত? F-7। 1976 সালে সেই দ্বিতীয় প্রথম বিশ্বযুদ্ধে ব্যবহৃত তৎকালীন প্রেক্ষাপটের যেই বিকল্প, মানে কি বলে, যে যন্ত্রাংশ নষ্ট, সারা পৃথিবীতে এগুলোর কোনো কাস্টমার খুঁজে পায় না, সেই বিমানগুলোই আমরা কিনছি, আমাদের বিভিন্ন সরকার ক্ষমতায় থাকার সময় কিনছে। অনেকে বলছেন যে এত এত আকাশ সীমা থাকতে কেন আসলে এই শহরের মধ্যে আমাদের ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির তিনি আসলে এই প্র্যাকটিসটা করতে গেলেন। এখানে আপনার কিছু ভুল ধারণা আছে। বিষয়টা এমন না যে এটা সিস্টেমের মধ্যে যে পুরো বঙ্গোপসাগর খালি অথবা বিশাল খালি জলাশয় আছে যেখানে চাইলে এটা করতে পারে। আসলে যুদ্ধ বিমানের বেশ কিছু প্রশিক্ষণ কর্মসূচি আছে। সেই প্রশিক্ষণ কর্মসূচির মধ্যে একটা হচ্ছে ব্যস্ততম নগর বা শহরের মধ্যে যদি কখনো যুদ্ধকালীন প্রেক্ষাপট তৈরি হয়, সেক্ষেত্রে একজন পাইলটের করণীয় কি কি থাকে। যেহেতু তিনি একজন ট্রেনি পাইলট ছিলেন, সেক্ষেত্রে এটা ছিল তার ট্রেনিং এর একটা অংশ যে শহরের মাঝখানে বা ব্যস্ততম নগরের মাঝখানে কিভাবে তিনি ফ্লাই করবেন অথবা বিমান প্রশিক্ষণ নেবেন বা চালাবেন। বিষয়টা এমন না পুরো বাংলাদেশ খালি থাকতে আমাদের অনেক রাজনীতিবিদরাও এই কথা বলছেন, কিন্তু আমি বিষয়টা অনেকক্ষণ ঘাটাঘাটি করলাম, তো দেখলাম কি যে এইটাও একটা পার্ট ছিল যে ব্যস্ততম নগর শহর মধ্যে আসলে একজন পাইলট যুদ্ধকালীন সময় তার করণীয় ভূমিকা কি। তো সেইটা করতে গিয়া তিনি যে ফ্লাইট, মানে যে F-7 যুদ্ধ বিমানটাতে ধ্বংস হলেন বা এতগুলো জীবন চলে গেল, সেই জীবনগুলোর শুরুয়াতটা হয়েছে যখন থেকে এই যুদ্ধ বিমানগুলো আমাদের সরকাররা কিনতে শুরু করেছে। এত এত বাজেট, এত এত বরাদ্দ, আমি জানি না আসলে রাষ্ট্রের কোথায় যায়। এই যে এতগুলো বাচ্চা মারা গেল, আমি যখন নিউজটা করছি, মোর দেন 27 অফিসিয়ালি ঘোষণা। গতকালকে রাত্রে থেকে বিভিন্ন জায়গায় আওয়াজ যে এই হতাহতের সংখ্যাটা অনেক বেশি, কেউ বলছেন শত শত। এই সময়ের মধ্যে আবার পলিটিশিয়ানরা কেউ কেউ আবার গুজব ছড়াচ্ছেন, কেউ কেউ হয়তোবা সত্য বলছেন। নানান গসিপ আমাদের সামনে আসছে যে প্রকৃত মৃতের সংখ্যা কত। আবার আমাদের বিভিন্ন জায়গায় পলিটিশিয়ানরা মুভমেন্ট করছেন। এই মুভমেন্টগুলো এই মুহূর্তে আসলে কি জরুরি ছিল? এখন যখন আমাদের রাজনৈতিক বড় বড় দলগুলোর নেতারা মুভমেন্ট করেন, তাদের সাথে স্বাভাবিকভাবে শত শত নেতাকর্মী অটোমেটিক যাচ্ছে। রাজনীতিবিদরা যথেষ্ট সাপোর্ট দিচ্ছেন, রক্ত পাঠাচ্ছেন, যাই করছেন, কিন্তু সেখানে যখন বড় বড় ক্যারেক্টাররা যাচ্ছেন, স্বাভাবিকভাবে সেখানে আরেকটা নেগেটিভ পরিবেশ পরিস্থিতি তৈরি হচ্ছে। এই F-7 যুদ্ধ বিমান বা আমাদের বিমান বাহিনীর যে বর্তমান অবস্থান, সবকিছুই কিন্তু সাংঘর্ষিক। পৃথিবী চলতেছে F-36 যুদ্ধ বিমান, যেটা আমেরিকার কাছে, রাশিয়ার কাছে, ইরানের কাছেও এর থেকে আপডেটেড বিমান, কিন্তু আমরা এরকম লক্কর ঝক্কর একটা যুদ্ধ বিমান দিয়ে প্রশিক্ষণ চালাচ্ছি। দেখেন, তৌকিরের জীবন নিয়ে আমার আফসোস নাই, কেন? তার লাইফটাই এমন। প্রফেশনালি তৌকির একজন পাইলট, একটা যুদ্ধ বিমান যিনি পরিচালনা করবেন, তিনি যে কোনো সময় মৃত্যুবরণ করবেন, কিন্তু যেই বাচ্চাগুলো মারা গেল, এই বাচ্চাগুলোর মৃত্যুর দায়ভার আসলে কে নিবে? কথা হচ্ছিল সংস্কার। তো এই সংস্কারগুলা, এই যে মৃত্যুর মুখে তৌকিরকেও ঠেলে দেওয়া, একটা যন্ত্রের মধ্যে উঠাই দেওয়া, এগুলোর কি পরীক্ষা নিরীক্ষা ওই রকম ভাবে আসলে হয়? আমি জানি না যে আসলে কোথায় থেকে আমরা শুরু করবো এই সিস্টেমের বিরুদ্ধে সংস্কার অথবা লড়াই করা। নানান আন্দোলন, নানান কর্মসূচি, অনেক কিছু ঘটছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার আসল রহস্য হলো এই সিস্টেম, এই লুটপাট, দুর্নীতি। আর এই সিস্টেমের বিরুদ্ধে আওয়াজ তুলতে গেলে আপনার আওয়াজকে টেকনিক্যালি বন্ধ করা হয়। আপনি মনে করতেছেন আমাদের সরকাররা এগুলা করে? না ভাই। এই যে যখন ইরান ইসরায়েল নিয়ে আমরা যখন কথা বলি, ইসরায়েলের অন্যায়ের বিপরীতে যখন কথা বলি, ফেসবুক ইউটিউবে কথা বলার সিস্টেম বন্ধ করে দেওয়া হয়েছে না? আমার ভিডিও পাচ্ছেন না। আপনি কোথায় গিয়ে কার বিরুদ্ধে কথা বলবেন? তবে আমার মনে হয় আমাদের বিমান বাহিনীর এই F-7 যুদ্ধ বিমানে গত গেল
কয়েক দশকে 8 জন মেধাবী পাইলট জীবন হারিয়েছে। আর এই দুর্ঘটনার ফলে বিভিন্ন জায়গায় শত শত মানুষ তাদের জীবন হারিয়েছে। আমরা ভুলে যাব ট্রেন্ডের মধ্যে 2 দিন আগেও এনসিপি গোপালগঞ্জে যাওয়ার পর যে মাইক ট্রেড চলছে, আর্মির ট্যাঙ্কে করে চলে আসছে, এগুলো নিয়ে বাংলাদেশ ব্যস্ত ছিল। এর মাঝখানে এই ঘটনা, কেউ বলছেন পরিকল্পিত, বাট আমার মনে হয় না যে এতটা ছোট লোক আমরা হয়ে গেছি যে এরকম কোনো ঘটনা করে গোপালগঞ্জের ঘটনাকে ধামাচাপা দিব। আবার এই বিষয় নিয়ে ফেসবুকে যারা গুজব ছড়াচ্ছেন, আপনারা উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজ করছেন। এই জিনিসগুলোর সমাধান হওয়া উচিত। এই ঘটনার পর বাংলাদেশে আমাদের যে প্রশিক্ষণ যুদ্ধ বিমানগুলো আছে, অথবা ফাইনালি কখনো কোনো দেশের সাথে যুদ্ধ লাগলে যে যুদ্ধ বিমানগুলো আছে, আরেকবার চেক করা দরকার। না তো এমন হবে যে যুদ্ধ লেগে গেছে, আমাদের বিমানের চাকা খোলা, পিছনের ধরেন মেশিন চলে না, গ্লাইডেড বোমা লোড হচ্ছে না, আরো অনেক কিছু। আল্লাহর কাছে দোয়া করি ওই সকল মায়েদের জন্য, বাবাদের জন্য যাদের সন্তানরা জীবন দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন এই ঘটনার মাধ্যমে। শুধুমাত্র আবেগী ডায়লগ ইউনুস স্যারের মন্তব্যে আমার খুশি আসে নাই। আমার দরকার হচ্ছে জাস্টিস। এই ঘটনাগুলোর পিছনে এরকম অকেজুর লক্করজকর যুদ্ধ বিমানগুলা যখনই কিনা হয়েছে, রিসেন্টলি যদি কিনা হয়ে থাকে 2, 4, 10, 20 বছরের মধ্যে, যে সারা পৃথিবীগুলোর ব্যান করে দিছে, বাংলাদেশের মতন দেশের কাছে চীন হোক, রাশিয়া হোক, যারাই বিক্রি করতেছে, যেই সরকার তৎকালীন ক্ষমতায় এগুলোকে পারচেজ করছে, সেটার সাথে জড়িত থাকা প্রত্যেকের বিচার হতে হবে। বিচার নয়তো 3 দিন কানবো, আবার সে একই অবস্থা হয়ে যাবে। আল্লাহ সবাইকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম।